রোববারের আলসি দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং ব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প তন্ময় পালের লেখা স্পর্শ। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে রায়ন, পূর্ণা, চন্দ্রা এবং সৌভিক। শুরু হচ্ছে স্পর্শ। একটা 10-এর টিকিট দিন না। টিকিট কাউন্টারের ভেতরে বসে থাকা লোকটার দিকে 10 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে যখন কথাটা বললাম আমি, উনি টাকাটা হাতে নিয়ে বললেন, আরে দূর, টিকিট তো দেবো, কিন্তু কোথাকার দেবো? যেখানের খুশি দিয়ে দিন না। লোকটি বোধহয় ভাবলো আমার মাথার কোনো সমস্যা আছে, কিন্তু বিশ্বাস করুন, আমার মতো পরিষ্কার মাথার ছেলে খুব কমই আছে। আসলে মাঝে মাঝে আমার মন খারাপ হলে আমি এমন বোকা হয়ে যাই। যাই হোক, লোকটা একটা টিকিট আমার দিকে বাড়িয়ে দিতে আমি দেখলাম উনি আমায় বসিরহাটের টিকিট দিয়েছেন। বেশ, ওদিকটা এমনিও যাওয়া হয়নি। 4টে-5-এর লোকালটা ধরে উঠে বসলাম জানলার পাশের একটা সিটে। ট্রেন ছাড়লো। আমি একটা রেডিও স্টেশন চালু করে কানে হেডফোন লাগালাম। আজকাল রেডিও সেভাবে শোনাই হয় না, কিন্তু আমার মন খারাপ হলে আমি শুনি। রেডিও অন করতেই সৌভিকের গলা শুনতে পাবো একেবারে ভাবিনি। সৌভিক আমার বন্ধু ছিল বললাম, কারণ বর্তমানে আমাদের আর যোগাযোগ নেই, কিন্তু আমি ওকে যে উপকারটা করেছিলাম আমায় মনে রাখা ওর উচিত ছিল। যাই হোক, মানুষ বদলায়, ও উন্নতি করেছে জীবনে, এই অনেক। এক এক করে সব নতুন নতুন স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে, আর আমি হাঁ করে তাকিয়ে বাইরের দৃশ্যগুলো গিলছি। কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, কিছুই জানি না জানেন। শুধুই চলে যাচ্ছি, যেতে হয় তাই যাচ্ছি, শুধু একটা জিনিসের সন্ধানে, মন ভালো করার রসদ খুঁজতে। স্টেশনের নাম চাঁপাপুকুর। বসিরহাট তখনও আসেনি। নামতে হলো আমায়। কেন নেমেছি বলছি। চাঁপাপুকুর ঢুকছে ট্রেনটা। আচমকা চলন্ত ট্রেন থেকে খেয়াল পড়ল একটা মেয়ে প্ল্যাটফর্মের শেষ দিকটায় বসে গিটার বাজাচ্ছে, একা। কৌতূহল হলো, তাই নেমে পড়লাম। স্টেশনে নেমে মেয়েটা ঠিক যেই দিকটায় বসেছিল সেই দিকে হাঁটা দিলাম। মিনিট 2 পর মেয়েটাকে আমি আবিষ্কারও করে ফেললাম। নিজের খেয়ালে গিটার বাজাচ্ছে আর গাইছে খুব মৃদু টোনে। আওয়াজটা ভীষণ মিষ্টি। কেন জানি না, তার শব্দেরা আমায় তার বিপরীত দিকের একটা জায়গায় বসবার জন্য বাধ্য করল। তার আগে খেয়াল পড়েনি মেয়েটার সামনে একটা ছোট্ট বাক্স রাখা আছে, আর তার গায়ে লেখা ডোনেট মানি ফর ব্লাইন্ড চাইল্ডস। বুঝলাম অন্ধ বাচ্চাদের জন্য সে গান গেয়ে অর্থ জমাচ্ছে, তাদের সাহায্যের জন্য। আজকাল অন্যের জন্য খুব কম মানুষকেই দেখা যায় এমন কিছু একটা করতে। মেয়েটার প্রতি একটা শ্রদ্ধা জন্মালো কোথাও না কোথাও। ওর গানের সুরে ভেসে গিয়ে বেশ অনেকটা সময় কেটে গেল, কখন খেয়ালও হলো না কখন সন্ধে নেমেছে আকাশে। হঠাৎ আমার হারিয়ে যাওয়া বাস্তব ফিরে এলো যখন মেয়েটাকে গান বন্ধ করে অন্য একটা মেয়ের সাথে উঠে যেতে দেখলাম। এতটা পরিশ্রম সে করছে, তাকে কিছু সাহায্য না করলে হয়? আমি বেঞ্চ ছেড়ে উঠে খানিক দৌড়ে গেলাম তার দিকে। বললাম, এই যে শুনুন না, দাঁড়ান না একটু। তারা দাঁড়ালো। আমি পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে বাড়িয়ে দিলাম। টাকাটা তার বান্ধবী হাতে নিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে না না, ধন্যবাদ আমাকে কেন, ওনাকে দেওয়া উচিত। উনি এতটা করছেন, মানে ভাবাই যায় না আজকের দিনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমি যে মেয়েটা গান করছিল তাকে উদ্দেশ্য করেই বললাম। মেয়েটা একবার চোখ ফেরালো। ওর বান্ধবী ওকে বলল, ইনি 100 টাকা দিয়ে হেল্প করেছেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ স্যার। এত সম্মানসূচক একটা ধন্যবাদ সেই মেয়েটার থেকে পেয়ে বুঝলাম মেয়েটা ভীষণই মাটির মানুষ। ওরা চলে গেল। আমি ওদের চলে যাওয়াটা শেষ অবধি অপেক্ষা করে তারপর ট্রেনে উঠলাম। ছুটি নিয়েছিলাম অফিস থেকে 1 সপ্তাহ। অফিসের হই হট্টগোল একদম ভালো লাগছিল না আমার কদিন থেকেই। পরদিন তাই আবার বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য জানা। টিকিট নিতে গেছি কাউন্টারে। সেই ভদ্রলোকই ছিলেন যিনি আগের দিন আমায় টিকিট দিয়েছিলেন, কিন্তু ভাবিনি উনি আমায় মনে রাখবেন। আমায় কাউন্টারের সামনেটা দেখে বললেন, কি আজ কোথায় যাবেন সেটা ঠিক করে এসছেন নিশ্চয়ই?
কথাটা শুনে আমি একটু হাসলাম। তারপর তাকে বললাম, আগের দিন একবারই ঠিক টিকিটটাই দিয়েছিলেন, বসিরহাট দিন। লোকটি আমায় বসিরহাটের একটা টিকিট দিতে প্রায় সঙ্গে সঙ্গে দেখলাম একটা ট্রেন ছিল। দৌড়ে গিয়ে উঠে পড়লাম, কিন্তু ভাবনা হলো ওই মেয়েটা কি আজও ওখানে থাকবে কি জানি। কিন্তু চাঁপা পুকুর ঢোকবার মুখে মেয়েটাকে দেখে যেন ভেতরটা হেসে উঠল। নেমে পড়লাম। ঠিক মেয়েটা যেখানে বসে গান করছিল তার বিপরীতে একটা বেঞ্চে বসলাম। চুপচাপ তার দিকে তাকিয়ে আছি আর তার গান শুনছি। সে আগের দিনের মতোই একা মনে মনে গান গেয়ে চলেছে। তার সামনের সেই বক্সটায় এক আধজন কিছু টাকা দিয়ে যাচ্ছে। সেদিন মেয়েটার চোখের দিকে কেন জানি না আমার চোখ পড়ল। কি দারুণ ওর চোখের চাওয়া, সম্মোহন করে নিল মুহূর্তে। আমি লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম, পাছে অন্য কিছু ভাবে। স্টেশনে তখন বোধহয় একটা ট্রেন এসে থেমেছে। অনেক কম বয়সী মেয়ে, বিবাহিত মহিলা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমার চোখে পড়ল। কিন্তু কি অদ্ভুতভাবে সেই মেয়েটার সাথে আমি তাদের কোনোভাবেই মেলাতে পারলাম না। কত আলাদা সে সবার থেকে। সবাই যখন কেউ নিজের পড়াশুনো, চাকরি, সংসার এসব নিয়ে ব্যস্ত, সেখানে ওই মেয়েটা একেবারে অন্যরকম একজন। তার জীবনের লক্ষ্য অন্যরকম। সামনের ভিড় কমে যেতে আবার তার দিকে দেখলাম। সেই আগের দিনের বান্ধবীটা এসেছে তার কাছে। এবার বোধহয় যাওয়ার পালা। কিন্তু আমার মন চাইছিল ওই মেয়েটার কাছে একবার যেতে। কিন্তু এমনিভাবে তো আর যাওয়া যায় না। তাই পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে এগিয়ে গেলাম। তাদের সামনে গিয়ে নোটটা বাড়িয়ে দিতে মেয়েটার বান্ধবীটি আগের দিনের মতোই সেটা নিয়ে বলল, থ্যাংক ইউ। কিন্তু সে আমায় চিনতে পেরেছে বলে মনে হলো না। না চেনাটাও অস্বাভাবিক কিছু না। ঠিক সেই সময় মেয়েটির বান্ধবীর কোনো এক পরিচিত তাকে ডাক দিতেই সে পিছু ফিরে তাকে চিনতে পেরে তার দিকে একগাল হাসি মুখে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটা আর আমি প্রায় পাশাপাশি। একটু কথা বলতে ইচ্ছে হলো, কিন্তু কিভাবে শুরু করব ভাবতে ভাবতে বলেই ফেললাম, আপনার গানের গলা না ভীষণ সুন্দর। মেয়েটা আমার কথাটা ভালো করে যেন শুনল। তারপর মাথা নিচু করে চোখ নামিয়ে উত্তর দিল, আপনি কাল 100 টাকা ডোনেট করেছিলেন না? থ্যাংক ইউ। আমি তো অবাক, ওর আমাকে মনে আছে সেটা দেখে বললাম, মনে রেখেছেন আমাকে? বড় মনের মানুষদের কখনো ভুলতে নেই যে। আপনি সত্যি দারুণ একটা কাজ করছেন অন্ধ বাচ্চাদের জন্য, অ্যাপ্রিশিয়েট করার মতো। কি জানেন তো, যাদের দৃষ্টি নেই তারা এই সুন্দর পৃথিবীটা চোখেই দেখবে না। তাদের কাছে সবটাই যে অন্ধকার। সত্যি ভগবান কেন যে ওদের সাথে এমনটা করেছে ভাবলেও খারাপ লাগে। তবে আপনার গানের গলা সত্যি ভীষণ ভালো। কোনো রিয়ালিটি শোয়ে একবার ট্রাই করে দেখতে পারেন তো, হয়তো তাতে আরও বেশি কিছু করতে পারতেন ওদের জন্য। কে সেই রাস্তা দেখাবে? তাও ওই যে চন্দ্রা আছে, ওর থেকে সাহায্যটা পাচ্ছি বলে। মেয়েটার কথাগুলো শুনে মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। বোধহয় ওর পাশে থাকবার মতো কেউ নেই। তা না হলে অমন কথা কি আর কেউ বলে? চন্দ্রা মানে ওর বান্ধবী এমন সময় চলে এলো। এসে বলল, এই পূর্ণা, এবার চল। মেয়েটা মানে পূর্ণা আমায় বলল, আসলাম, ভালো থাকবেন। বলে তারা এগিয়ে গেল। যেতে যেতে ওদের দু একটা কথা কানে এলো। চন্দ্রা পূর্ণাকে বলছে, কে রে, চিনিস নাকি? আসছি বললি যে। তোর মনে নেই? আগের দিন উনি 100 টাকা দিয়ে সাহায্য করেছিলেন। ও আচ্ছা, উনি তো আজও 100 টাকা দিয়েছেন। তাই? ভালো মানুষ, কথা শুনেই মনে হলো। ওদের কথাগুলো ক্রমেই আবছা হয়ে মিলিয়ে গেল। আমি ভাবলাম ও আমায় ভালো মানুষ বলছে, ঠিক কথা, কিন্তু ও আমার চেয়ে আরো বেশি ভালো মানুষ একজন। পরদিন ফের এলাম একই রকম ভাবে, যেখানে বসি সেখানেই গিয়ে বসলাম। ইদানিং বুঝতে পারছিলাম পূর্ণার সবকিছু আমার ভালো লাগতে শুরু করেছে। বড্ড কথা বলতে ইচ্ছে হলো ওর সাথে, কিন্তু গেলে কিছু ভাববে না তো? তাও উঠেই গেলাম। পূর্ণার সামনে গিয়ে দাঁড়ালাম। ও এক মনে মগ্ন চিত্তে গান করে চলেছে। তাই প্রশ্নটা আমি করলাম, চিনতে পারছেন? ও
ও আপনি আজও এসেছেন বুঝি? হ্যাঁ। এখান দিয়েই যাতায়াত করেন নাকি? না, এমনি আসি। এমনি আসেন মানে? সরি, আপনার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে ফেললাম, কিছু মনে করবেন না। আরে এত দ্বিধাবোধ করবেন না প্লিজ। বেশ, থাকবেন না চলে যাবেন? আসি এখন। আমি এর বেশি যে কিভাবে কথা এগিয়ে নিয়ে যাব বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনার বান্ধবী আজ আসবে না? হ্যাঁ, ও আসবে তো। কটা বাজলো? এই তো 7টা। ও, তাহলে তো এক্ষুনি আসবে। কথা শেষ হলো না, চন্দ্রা এসে হাজির হলো। চন্দ্রা সেদিন আমায় দেখে চিনতে পেরে বলল, আরে আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনি? ভালো। বলছিলাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন না। আমি চন্দ্রাকে পূর্ণার গানের ব্যাপারে একটা কথা বলতে যাব, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল, যেটা আমি স্বপ্নেও আশা করতাম না হয়তো। সৌভিক, হ্যাঁ আমার সেই রেডিও জকি বন্ধু, না জানি কোথা থেকে আমার সামনে হঠাৎ উদয় হলো। আর আমাকে দেখে সে তো জড়িয়ে ধরে বলল, আরে রায়ান, তুই এখানে? মানে এভাবে আমাদের দেখা হয়ে যাবে? ওর উপর একটা অভিমান জমেছিল আজ বহুদিন, কিন্তু আচমকা ও যেভাবে আমায় জড়িয়ে ধরলো, তাতে করে সে অভিমান যেন নিমেষে হাওয়া হয়ে গিয়ে বরং ওকে এতদিন পর দেখবার খুশিতে আমি মেখে গেলাম। কিছুটা আবেগতাড়িত হয়ে বলে ফেললাম, কোথায় ছিলিস এতদিন? হ্যাঁ, একবারও তো খোঁজ নেওয়ার চেষ্টাও করিসনি। আমি না হয় করিনি, কিন্তু তুই? নাম্বার ছিল না আমার? একবার ফোন করা যেত না? তুই এখন বড় মানুষ, ব্যস্ত থাকবি ভেবে। এতটা পর ভেবে ফেলেছিস বলেই করিনি, অপেক্ষা করেছিস শুধু। অভিমান করেছিলাম। ও আচ্ছা, আমার বুঝি হয় না? বেশ কিছুটা মুহূর্ত একে অপরের দিকে নীরবে তাকালাম, তারপর ফের একে অপরকে জড়িয়ে ধরলাম। যাক, মনের রাগ সরে গিয়েছিল ওর উপর থেকে। হাসি মুখে জানতে চাইলাম, এদিকে কোথায়? ও আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে আমায় জিজ্ঞেস করলো, এই এনারা? আমি পাশে দাঁড়িয়ে থাকা চন্দ্রা আর পূর্ণার সাথে সৌভিকের পরিচয় করালাম। ওরা দেখি সৌভিককে চেনে, তাই হয়তো আলাপ করতেই দাঁড়িয়েছিল। তা কোথায় এসেছিস বললি না? ফের আমি প্রশ্নটা করতে সৌভিক জানালো, আরে দেখ না, বসিরহাটে মানে চাঁপাপুকুর স্টেশন থেকে একটু কাছে, ওখানে আজ একটা গানের কম্পিটিশন মতন আয়োজন করেছে আমাদের অফিস থেকে। গাড়িটা মাঝ রাস্তায় বিগড়েছে, তাই ট্রেন। গানের কম্পিটিশন মানে? ওই নতুন ট্যালেন্টের সন্ধান। মানে কারা অংশগ্রহণ করতে পারবে? যে কেউ। পূর্ণাকে সাহায্য করার মতো এর থেকে বড় সুযোগ হয়তো আমি পেতাম না, তাই সৌভিককে অনুরোধ করলাম, ভাই একটা হেল্প করবি? তুই আমায় সেদিন যে সাহায্যটা করেছিলি তার বিনিময়ে তো? ঠিক আছে, শুধু বল আমাকে কি হেল্প লাগবে তোর। আমি পূর্ণাকে রাজি করালাম চন্দ্রার সাহায্য নিয়ে। পূর্ণা সেই মুহূর্তেই সৌভিকের সামনে একটা গান শোনালো। সৌভিক তো শুনে মুগ্ধ। আপনি প্লিজ অংশগ্রহণ করুন, আপনার গলায় দেবী সরস্বতী আছে। আপনার নামটা আর বাকি ডিটেলস প্লিজ এইখানে একটু লিখে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। বলে সৌভিক তার সেলফোনটা পূর্ণার দিকে বাড়িয়ে দিল, কিন্তু পূর্ণাকে দেখলাম না ফোনটা নিতে। আর তখনই চন্দ্রা ফোনটা হাত বাড়িয়ে নিয়ে বলল, সরি, আমি লিখে দিচ্ছি। ও তো আসলে চোখে দেখে না। চন্দ্রার মুখের শেষ কথাটা শুনে আমার যেন হৃদস্পন্দন থেমে গেল। এই কি বলছে চন্দ্রা? এও কি বিশ্বাস করা যায়? দুদণ্ড স্তম্ভিত হয়ে ভাবলাম আমি, এতদিন তবে পূর্ণা আমাকে দেখেনি? ওর চোখের চাওয়া সবটাই মিথ্যে ছিল? তবে এবার পাশ থেকে পূর্ণা বলল, দৃষ্টি না থাকার যন্ত্রণা আমার থেকে কে আর ভালো জানে। আপনার কাছে আমি চিরঋণী থাকব, আপনি যেভাবে আমায় সাহায্য করেছেন। আজকাল অন্ধ মানুষের কেউ সহায় হয় না যে। পূর্ণার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা তীব্র ব্যথায় পরিপূর্ণ হলো। আবেগ সামলাতে পারলাম না, আমি বলে ফেললাম, আপনাকে না জিততেই হবে। আপনি জিতলে হয়তো নিজে জিতেছি ভাবতে পারবো। এই শেষের কথাগুলোই হয়তো সেদিন পূর্ণাকে হাজারো না দেখতে পাওয়া মানুষের মাঝে, অন্ধকারের মাঝে জিতিয়ে দিয়েছিল। পূর্ণা যখন বিজয়ের ট্রফি হাতে চন্দ্রার সাহায্যে মঞ্চ থেকে নেমে আমার সামনে দাঁড়ালো, আমি চোখের জল আটকাতে পারিনি। পূর্ণা আমার চোখের জলের শব্দ তার দৃষ্টিহীন চোখেও অনুভব করছিল, কারণ তার দু চোখ হয়তো দেখে না,
কিন্তু মনটা ঠিকই মানুষ চিনতে পারে, সে মানুষটার ভেতরটা চিনতে পারে। সে ফের বলল, আপনি সত্যিই ভালো মানুষ, আমায় রাস্তা দেখিয়েছেন জীবনের। এই ভালো মানুষটাকে কি জীবনের বাকি রাস্তাটা সঙ্গে নেওয়া যায়? সেটা যে আমার কাছে পরম সৌভাগ্যের হবে। কিন্তু আমি চাই না আপনি একজন দৃষ্টিহীনের সাথে আপনার জীবনটা জটিল করে তুলুন। আপনার মনটা তো সব দেখতে পায়, আপনার চেয়ে হয়তো আর বেশি কেউ আমার এই মন খারাপই মনটাকে ভালো রাখতে পারবে না। পূর্ণা তার হাতের বিজয় ট্রফিটা আমার দিকে এগিয়ে দিল। আমি সেটা স্পর্শ করতে গিয়ে প্রথমবার পূর্ণার স্পর্শ অনুভব করলাম। শুনছিলেন তন্ময় পালের লেখা গল্প স্পর্শ। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ রায়নের ভূমিকায় অরিত্র, পূর্ণা কোহেলি, চন্দ্রা প্রিয়াঙ্কা, নাম ভূমিকায় সৌভিক, টিকিট কাউন্টারের ভদ্রলোক সৌভিক ভট্টাচার্য, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সমগ্র পরিচালনায় অভিষেক, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন স্পর্শ। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।